ধুর, এত কষ্ট কি আর ভালো লাগে? কোথায় আর সারাদিন পা তুলে বসে খাওয়ার ভাগ্য আমার। দেখো না, নিজের ঘরের সামনে বসে থেকেও আজ না খেয়ে থাকতে হচ্ছে। কি করব আমি? সবই যেন আমার কপাল। আজ সারাটা গ্রাম ঘুরলাম, একটা ছোট্ট কাজও পেলাম না। যদি এভাবেই চলতে থাকে তাহলে তো একদিন সত্যি না খেয়ে মরতে হবে। আর কি বা করার আছে আমার? ছোটবেলাতেই বাবা মা দুজনকেই হারিয়েছি। নিজের বলতে আজ পৃথিবীতে কেউ নেই। আত্মীয় স্বজন, তারাই বা থাকবে কেন? গরিব মানুষের পাশে কেউ দাঁড়ায় না। এটাই তো এই দুনিয়ার নিয়ম। এসব ভেবে আর কি লাভ? এই কথাগুলো তো নতুন কিছু নয়, অনেক পুরনো। না, এভাবে বসে থাকলে হবে না। খিদেতে তো পেট জ্বলছে। যাই, জঙ্গলের দিকে যাই। যদি কিছু শুকনো ডালপালা বা কাঠ কেটে আনতে পারি, সেগুলো বাজারে বিক্রি করলে হয়তো আজ রাতের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, যাই। যে কথা সেই কাজ। আর এক মুহূর্তেও দেরি করল না দিদার। হাতে তার পুরনো কুড়ালটা তুলে নিয়ে ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করল। উদ্দেশ্য একটাই, কিছু কাঠ কেটে বাজারে বিক্রি করবে, আর সেই টাকায় আজ রাতের খাবারের ব্যবস্থা করবে। দিদার আসলে খুবই ভালো মনের মানুষ, সৎ, পরিশ্রমী আর ভীষণ সহজ সরল। গ্রামের ছোট বড় সবাই তাকে চেনে। সবাই জানে এই গ্রামের সবচেয়ে নিরীহ আর ভদ্র মানুষটির নাম দিদার। কিন্তু ভালো মানুষদের কপাল যেন সব সময় ভালো হয় না। গ্রামের অনেকেই দিদারের সরলতার সুযোগ নেয়। সারা দিন কঠোর পরিশ্রম করিয়েও কেউ ঠিকমতো মজুরি দেয় না। কেউ আবার দুটো কটু কথা শুনিয়ে অপমান করে বিদায় করে দেয়। তবুও দিদার কখনো কারোর ক্ষতি করার কথা ভাবেনি। সে বিশ্বাস করে একদিন না একদিন তার এই সততা আর পরিশ্রমের মূল্য সে অবশ্যই পাবে। কিন্তু আজ দিদারের জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা তার পুরো জীবনটাই বদলে দিতে পারে। চলুন দেখা যাক জঙ্গলের ভেতরে দিদারের জন্য ঠিক কি অপেক্ষা করছে। যাক বাবা, অবশেষে জঙ্গলে এসে পৌঁছালাম। এখন কোন দিক থেকে কাঠ কাটা শুরু করি? এই পাশটা তো গত কয়েকদিন ধরেই কেটে আসছি। মনে হয় এখানে আর তেমন শুকনো কাঠ অবশিষ্ট নেই। না, পশ্চিম দিকটা যাওয়াই ভালো হবে। গতবার ওদিক দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম বেশ কিছু শুকনো কাঠ পড়েছিল। সেদিন এত ভারী ছিল যে একা নিয়ে আসতে পারিনি। হয়তো আজও সেগুলো ওখানেই আছে। যদি ভাগ্যটা একটু ভালো থাকে তাহলে আজকের রাতের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। গভীর নিঃশ্বাস নিয়ে, আচ্ছা চল দিদার, দাঁড়িয়ে থাকলে হবে না। দেখি আল্লাহ আজ আমার জন্য কি লিখে রেখেছেন। অবশেষে বেঁচে গেলাম। ওই দুষ্টু ঈগলটাকে তো আর দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে অনেক পেছনে কোথাও হারিয়ে গেছে। না, তবু আমাকে সাবধানে থাকতে হবে। যদি আবার ফিরে আসে। গত দুদিন ধরে ঠিকমতো এক ফোঁটা পানিও খেতে পারিনি। শুধু প্রাণটা বাঁচানোর জন্য এদিক ওদিক পালিয়ে বেরিয়েছি। গলাটা একেবারে শুকিয়ে তাট হয়ে গেছে। ওই যে সামনে একটা ছোট্ট ঝর্ণা, আগে একটু পানি খেয়ে নি। একটু পানি খেলেই হয়তো আবার শক্তি ফিরে পাবো। তারপর কিছুক্ষণ এই গাছটার আড়ালে বিশ্রাম নেব। তারপর আবার উড়ে যাব আমার গন্তব্যের পথে। শুধু আশা করি ঈগলটা যেন আর আমাকে খুঁজে না পায়। আরে আরে, এ কি দেখছি আমি? ওই ছোট্ট পাখিটাকে তো ঈগলটা একেবারে মেরে ফেলবে। বেচারা কত শান্ত হয়ে এক ফোঁটা পানি খাচ্ছে, আর এই সুযোগটাই নিচ্ছে ওই নিষ্ঠুর ঈগলটা। না না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতে পারবো না। যাই, একটা ঢিল ছুঁড়ে মারি। হয়তো ঈগলটা ভয় পেয়ে উড়ে যাবে
আর এই ছোট্ট পাখিটার প্রাণটা আল্লাহর রহমতে বেঁচে যাবে। অবশেষে তোকে খুঁজে পেলাম। কতদিন ধরে আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, তাই না? আজ আর পালানোর কোনো পথ নেই। এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এতদিন শুধু অপেক্ষা করেছি, আজ সেই অপেক্ষার শেষ। এবার তোকে ধরব, আর এক মুহূর্ত সুযোগ দেব না পালানোর। দেখি এবার কোথায় পালাস। দিদার আর এক মুহূর্তই দেরি করল না। দ্রুত নিচু হয়ে মাটির ওপর থেকে শক্ত পাথর তুলে নিল। একটুও সময় নষ্ট না করে সমস্ত শক্তি দিয়ে দুষ্টু ঈগলটার দিকে ছুঁড়ে মারল। থাম! পাথরটা সোজা গিয়ে ঈগলটার আঘাত করল। ওরে বাবারে, ওরে বাবারে, উফ! কে কে আমাকে এই পাথরটা মারলো? আমার মাথাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। আরে আরে, ওই মিষ্টি পাখিটা তো এই আশেপাশেই কোথাও এসে বসেছিল। কোথায় গেল? বেচারাটা তো অনেক আঘাত পেয়েছে, চোখে তো কোথাও দেখতে পাচ্ছি না। হয়তো ভয় পেয়ে উড়ে চলে গেছে। আল্লাহ, ও যেন সুস্থ থাকে, এই দোয়াই করি। আচ্ছা, এবার আমারও অনেক দেরি হয়ে গেল। চল দিদার, আগে কিছু কাঠ কেটে নিয়ে বাড়ির পথে ফিরতে হবে। যা, লোকটা তো চলেই গেল। আহ, লোকটার সঙ্গে তো ঠিকমতো একটা কথাও বলতে পারলাম না। আজ যদি লোকটা আমাকে সাহায্য না করত, তাহলে হয়তো আমি বেঁচেই থাকতাম না। আসলে দোষটা আমারই। আমি ভেবেছিলাম লোকটাও বুঝি আমাকে ধরতে আসছে, কিন্তু না, লোকটা তো শুধু দেখতে এসেছিল আমি ঠিক আছি কিনা, আমি আবার উড়তে পারবো কিনা। কি ভালো মানুষ! এমন মানুষ আজকাল খুব কম দেখা যায়। না, আমি ওকে এভাবে যেতে দেব না। আমি ওর পিছু পিছু যাব, ওর সঙ্গে কথা বলবো, কয়েকদিন ওর কাছেই থাকব। তারপর সুযোগ বুঝে ওকে আমার আসল পরিচয়টা জানাবো। হয়তো ওকে আমার সঙ্গে আমার রাজ্যেও নিয়ে যাব। আমি একা উড়ে গেলে ওই দুষ্ট ঈগলটা আবার যে কোনো সময় আমার উপর আক্রমণ করতে পারে। এরপর আমরা দেখতে পাই দিদার তার হাতের কুড়ুলটা নিয়ে জঙ্গলের পশ্চিম পাশের দিকে চলে আসে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটি শুকনো মরা গাছ খুঁজে পায়। তারপর ধীরে ধীরে সেই গাছের ডালপালাগুলো কেটে এক জায়গায় জড়ো করতে শুরু করে। কিছুক্ষণ কঠোর পরিশ্রম করার পর দিদার কাঠের বোঝাটা কাঁধে তুলে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
কিন্তু দিদার তখনও বুঝতে পারেনি সেই ছোট্ট মিষ্টি জাদুর পাখিটাও চুপচাপ তার পিছু পিছু উড়ে আসছিল। বাড়িতে পৌঁছে দিদার প্রথমেই হাতের কুড়ুলটা ঘরের ভেতরে রেখে দিল। তারপর কাঠের বোঝাটা নিয়ে আবার বেরিয়ে পড়ল বাজারের দিকে, কাঠ বিক্রি করে আজকের খাবারের ব্যবস্থা করার আশায়। বাজারে পৌঁছতেই তার সঙ্গে দেখা হয়ে গেল গ্রামের পরিচিত মানুষ রামু চাচার। রামু চাচা দিদারকে দেখে মুচকি হেসে বললেন, কি খবর রে দিদার, কেমন আছিস? তুই একই অবস্থা করেছিস রে। আজ তোকে দেখে মনে হচ্ছে জঙ্গলের সব কাঠ একাই তুলে নিয়ে আসছিস। হ্যাঁ হ্যাঁ, তুই এভাবে সব কাঠ নিয়ে আসলে অন্য যারা কাঠ কাটতে যায় তারা তো আর জঙ্গলে কাঠই পাবে না মনে হয়। তা বল তো, এই কাঠগুলো কি করতে নিয়ে এসেছিস বাজারে? বিক্রি করবি নাকি কাউকে দিবি? যদি বিক্রি করিস তাহলে বল কত টাকা হলে কাঠগুলো আমার কাছে বিক্রি করবি। আর হ্যাঁ, একটা কথা কিন্তু আছে, যদি সত্যিই বিক্রি করতে চাস তাহলে এই পুরো বোঝাটা আমার বাসায় দিয়ে আসতে হবে, তারপর গিয়ে তোর পয়সা আমি দিয়ে দেব। কি বলিস, রাজি আছিস তো? জি চাচা, ভালো আছি। আমি এই কাঠগুলো বিক্রি করার জন্যই নিয়ে আসছি চাচা। আর আপনি যে বলতেছেন জঙ্গলের সব কাঠ নাকি আমি একাই নিয়ে আসছি, তা তো না চাচা। আমি তো সামান্য কিছু কাঠই কাটছি। জঙ্গল তো অনেক বড়, আর গাছপালা তো প্রকৃতির সম্পদ। এত সহজে তো এই জঙ্গল শেষ হয়ে যাবে না। যাই হোক চাচা, কাঠগুলো যদি আপনি নেন তাহলে উপযুক্ত দাম দিলে আমি বিক্রি করে দেব। আপনি যদি নেন তাহলে 2 টাকা দিলে আমার অনেক উপকার হয় চাচা। 2 টাকা পেলে আজ রাতের খাবারটা হয়ে যাবে, আর কালকের দিনের খাবারের ব্যবস্থাটাও হয়তো করতে পারবো। আপনি তো বুঝতেই পারছেন চাচা, আমার অবস্থা খুব একটা ভালো না, তাই আমার কথাটা একটু বুঝে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, হয়েছে রে, তোর কথা আমি বুঝতে পেরেছি। তোর কষ্ট দুঃখ তো আমি ছাড়া আর কে বুঝবে বল? সমস্যা নেই রে, টাকা পয়সা নিয়ে তুই একদম টেনশন করিস না। তোকে আমি টাকা পয়সা পুরোপুরিই দিয়ে দেব, আর তার ওপর আমার বাসায় গিয়ে তোকে ভালো করে খাবারও খাইয়ে দেব। এখন এখানে দাঁড়িয়ে থেকে আর কি করবি? কাঠের বোঝাটা নিয়ে আমার বাড়িতে চলে আয়। আমি এদিকে বাজার থেকে কিছু বাজার সদাই করে নিয়ে যাই। তুই আগে কাঠ নিয়ে যা, আমি আসছি তোর পিছু পিছু। হ্যাঁ হ্যাঁ চাচা, আপনি যান, বাজার করে আস্তে আস্তে আসেন। আমি আপনার বাসায় কাঠগুলো নিয়ে গিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছি। আর হ্যাঁ চাচা, একটু পারলে তাড়াতাড়ি আসবেন, কারণ আমারও তো বাজার করে নিতে হবে। বাজার আবার সন্ধ্যার পরে বন্ধ হয়ে যায়, পরে আর বাজার করতে পারবো না। তাই একটু তাড়াতাড়ি আসলে আমার জন্য ভালো হয় চাচা। কিরে, এত দেরি করিস কেন? তাড়াতাড়ি কর,
আরে একটু চালাচলো করে কাজ কর না। ওইখানে বসে বসে কি করতেছিস তুই? হ্যাঁ, বসে আছিস, ঝিমাচ্ছিস, আর কাজের কোনো ঠিক ঠিকানা নাই। আমি এইখানে বসে বসে দেখতেছি কতক্ষণ ধরে তুই একই জায়গায় বসে আছিস, একটা কাজও ঠিক মতো করতেছিস না। চালাচলো করে হাত চালা, কাজটা তাড়াতাড়ি শেষ কর। বাজার থেকে বাজার সদাই নিয়ে আসতে হবে, তারপর রান্না বান্না করতে হবে, আয় কত বাসনপত্র পড়ে আছে সেগুলোও পরিষ্কার করতে হবে। এখনো কত কাজ বাকি। আহ, এত কাজের মধ্যে তুই যদি এভাবে ধীরে ধীরে করিস তাহলে কেমনে হবে বল? শোন, আর যদি এরকম দেরি করিস আর কাজ ঠিকমতো না করিস তাহলে কিন্তু এই মাসের মাইনেটা তোকে দিতে পারবো না, বুঝছিস? তাড়াতাড়ি কর বলছি। হাত চালা, কাজটা শেষ কর, সময় নষ্ট করিস না। কি একটা বাজে অবস্থা দেখছো। সারা দিন কত কষ্ট করি, কত খাটাখাটি করি, তারপরও এই বুড়িটার যেন কোনো দিন মন ভরে না। ঘরের সমস্ত কাজ তো আমিই করি, তারপর আবার উঠোনের কাজও আমার করতে হয়। সব কাজই যদি আমার করতে হয় তাহলে সে ওইখানে বসে বসে শুধু গল্প করবে আর সারাদিন খালি চিল্লাচিল্লি করবে, তাহলে আমার আর কি করার আছে? কি একটা ভাগ্য নিয়ে যে এই চাকরিটা আমার কপালে জুটেছিল। কপালে ছিল বলেই হয়তো এই পাড়ার ওই মুকুটতারের বাড়িতে এসে পড়েছি। সারা দিন খেটে মরছি, তবুও একটু শান্তি নাই। যাই হোক, দেখি এই মাসের মাইনেটা দেওয়া হলে আমি পরিষ্কার করে বলে দেব এই বাড়িতে আর কাজ করব না। এরপর নতুন কোনো কাজের মানুষ খুঁজে নিয়ে কাজ করাবে, আমার পক্ষে আর সম্ভব না। সারা দিন এত খাটাখাটনি করার পরও যদি কথা শুনতে হয়, চিল্লাপাল্লা সহ্য করতে হয়,